শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা ফ্রেন্ডস। হোপ আই এম অডিবল অ্যান্ড ভিজিবল। আমি শুরু করছি। আজকে am I audible and visible? Yes, I am audible and visible. Hope I am audible and visible. Okay. আজকের সাবজেক্টটা বলেছি, হ্যাঁ, আরজিকর লেডি ডক্টর, ও সরি, আরজিকর লেডি ডক্টর হত্যাকাণ্ড বাংলার প্রশাসন সুন্দরভাবে কবর দিয়েছে। এখন স্যালাইন পাককাণ্ড, এটাকেও কবর দিতে তৎপর। মেদিনীপুর মেডিকেল কলেজ ডাক্তাররা এমার্জেন্সি সিজারিয়ান সেকশন করেছে। সরকারের তথ্য অনুযায়ী, সরকার যেটা, চিফ সেক্রেটারি যেটা নিজে মুখ খুলে বলছে অডিও ভিজুয়াল মিডিয়াতে, ওই দিন 7 জনের সিজারিয়ান সেকশন হয়েছিল এবং প্রায় সবাই অসুস্থ হয়েছে। একজন মারা গেছে মেডিকেল কলেজে, অন্যরা ট্রান্সফার হয়েছে টু পিজি উইথ মাল্টি অর্গান ফেলিওর। এটা কখন হয়? প্রশাসন এটা বলার চেষ্টা করছে, বলেছে, প্রকাশ্যে বলেছে এবং চিফ সেক্রেটারির মুখ দিয়ে বলেছে এবং কিছু স্পোক্স পারসন পার্টির তারাও বলছে, জুনিয়র ডাক্তাররা, স্যার মেডিকেল কলেজের সিসিটিভিতে স্যার ডককে দেখা গেছে টিএমসি গভর্নমেন্ট এরা স্যালাইনের দুর্নীতি ঢাকছে। এবার আসছি আমি, হ্যাঁ, দেবজিৎ সিনহা। এবার সরি, হ্যাঁ, এবার লেট মি মিউট দিস মাই হ্যান্ডসেট। ইয়েস। এবার কি বলছে সবাই, চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে স্পোক্স পারসনকে দিয়ে, যে জুনিয়র ডাক্তাররা অপারেশন গুলো করেছিল ইন দ্য অ্যাবসেন্স অফ সিনিয়র ডক্টরস, তাই ভুলভাল হয়েছে, তাই তারা মারা গেছে এবং অসুস্থ হয়েছে। অ্যাসিউমিং, একটা লিগ্যাল ল্যাঙ্গুয়েজ আছে, একটা ইন কোর্ট রুমস যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয়, অ্যাসিউমিং দিস স্টেটমেন্ট ইজ রাইট, অ্যাসিউমিং জুনিয়র ডাক্তাররা অপারেশন করেছে। এই অপারেশন করে যে মারা গেছে তার পোস্টমর্টেম কি বলছে, যারা মাল্টি অর্গান ফেলিওর নিয়ে পিজিতে ভর্তি আছে আইসিসিউতে, তাদের রিপোর্ট কি বলছে। যদি সার্জিক্যাল ফল্ট হয়ে থাকে, সার্জিক্যাল ডিফেক্ট হয়ে থাকে, তার একমাত্র সেটা প্রমাণ পাবে পোস্টমর্টমে আর মেডিকেল রিপোর্টস। আর সার্জিক্যাল ফল্ট যদি হয়, ফার্দার আর একটা সার্জারি করে সেটা কারেক্ট করতে হবে।
কারো বডিতে কি সেকেন্ড সার্জারি করা হয়েছে? অর্থাৎ এদিক থেকেও পরিষ্কার সার্জিক্যাল ফল্ট হয়নি। নাম্বার 2, পোস্টমর্টেম রিপোর্টস এন্ড মেডিকেল রিপোর্টস, কোথাও সার্জিক্যাল ফল্টের কথা লেখা নেই। একটা কিছু বডির মধ্যে ফ্লুইড বা মেডিসিন গিয়েছে, যার জন্য মাল্টিপল অর্গানসে ত্রুটি, ইনফেকশন বা পয়জন বা শুরু হয়েছে, অর্গান ফেলিওর শুরু হয়েছে। হোয়াট ইজ দ্যাট থিং? পেশেন্ট পার্টি নিজেই বলছে স্যালাইনে হয়েছে, ডক্টরস কমিউনিটি সিস্টাররা বলছে স্যালাইনে হয়েছে। সেই রিঙ্গার ল্যাকটেট, কোন রিঙ্গার ল্যাকটেট? কোন যে রিঙ্গার ল্যাকটেটটা প্রোডাকশন হয়েছে ওয়েস্ট বেঙ্গল একটা ফার্মাসিউটিক্যাল, যেটা বেঙ্গল গভর্নমেন্টের অ্যাপ্রুভড, যেটা থেকে সমস্ত ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হসপিটালসে রিঙ্গার ল্যাকটেট সাপ্লাই হয়। এই রিঙ্গার ল্যাকটেট বেঙ্গলের বাইরে অন্য স্টেটসেও সাপ্লাই করা হয়, তারা কেনে। কয়েক মাস আগে কর্ণাটকে একটা হসপিটালে এই রিঙ্গার ল্যাকটেট দিয়ে কয়েকজন মারা গেছে, 7 জন মারা গেছে। তারপর তারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে এবং হেলথ ডিপার্টমেন্টকে তারা ওয়ার্নিং দিয়েছে, তারা সেখানে ব্যান করেছে। তারপরে এখানেও এরা এই রিঙ্গার ল্যাকটেটকে এরা অফিশিয়ালি ইন পেপারস ব্যান লিখেছিল। তারপরে হঠাৎ সেই ব্যানটা উঠে গেল কেন? এই মাঝের পিরিয়ডে যে বিভিন্ন গোডাউনের স্যালাইন গুলো পড়েছিল, সেগুলো কি নষ্ট করে ফেলা হয়েছিল? এইটা কে দেখবে? এটা কি ডাক্তারদের দেখার কথা? এটা কি ডাক্তারদের দেখার কথা? পৃথিবীর কোন দেশে, কোন নার্সিং হোমে, কোন হসপিটালে, ইভেন মডার্ন ওয়ার্ল্ডে, অ্যাডভান্স ওয়ার্ল্ডে স্যালাইন দেখার দায়িত্ব কি ডাক্তারদের? স্যালাইন কি ডাক্তাররা ইনফিউজ করে না সিস্টাররা করে, হেলথ স্টাফরা করে? আর স্যালাইনের মধ্যে যদি মাইক্রো অর্গানিজম থেকে থাকে, সে কি চোখে সিস্টাররা দেখতে পাবে? তাহলে এই হেলথ, এই যে চিফ সেক্রেটারি এবং পার্টির স্পোকস পারসন চিৎকার করছে ডাক্তারদের জন্য হয়েছে, জুনিয়র ডাক্তাররা করেছে বলে হয়েছে। এইটা কেন বলছে তারা? কারণ বলছে, কারণ নাম্বার 1, নিজেদের পাপ ঢাকবার জন্য। এই যে এই কোম্পানির স্যালাইনকে এই যে রানিং রেখেছে, ইন রিয়েলিটি এখানে কোটি কোটি টাকার ঘাবলা আছে। সাউন্ড ভলিউম। ওহো, সরি। নাও অরিন্দম, দেখো তো, ইজ দ্য সাউন্ড ওকে? ইজ সাউন্ড ওকে? Sorry, my set was in that way. I hope now the sound is okay. Much better, Debjit? Oh, sorry. Thank you giving me the note. এইটাকে চাপ দেওয়ার জন্য, ডাইভার্ট, নিজেদের পাপটাকে নিজেদের ঘাট থেকে সরিয়ে দেওয়া হচ্ছে কোনখানে? জুনিয়র ডাক্তারদের উপরে। এই জুনিয়র ডাক্তার আন্দোলন করেছিল, মনে রাখবেন। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে যে পার্টিটা রুল করছে, এটা ডিক্টেটোরিয়াল পার্টি, তার ডিক্টেটোরিয়াল মাইন্ডসেট। কারণ তার এই 13 বছর রাজত্বে এই জুনিয়র ডক্টরসের মুভমেন্ট কাছে যে আঘাতটা সে পেয়েছে, এই আঘাত সে 13 বছরে কখনো পায়নি। সেই অপমান, সেই দুঃখ, সেই রাগ সে কখনো ভুলবে না। এখন চান্স পেয়েছে এই জুনিয়র ডাক্তারদের এই দায়িত্বটা ঘেড়ে ঝেড়ে ফেলে দেওয়ার।
অথচ সেই আন্দোলনের সময়, যখন আগে আন্দোলনটা হয়েছিল, 7 দিনে নাকি কয়েক লক্ষ মানুষ চিকিৎসা পায়নি। প্রতি মেডিকেল কলেজ থেকে ডজন ডজন লোক মারা গেছিল জুনিয়র ডাক্তারদের স্ট্রাইকের জন্য। অর্থাৎ তখন তারা বলার চেষ্টা করেছিল মেডিকেল কলেজগুলোতে জুনিয়র ডাক্তাররা এসেন্সিয়াল, তাদেরকে বাদ দিয়ে মেডিকেল পরিষেবা সম্ভব না। তো আজকে তো জুনিয়র ডক্টররা অপারেশন করেছে তোমাদের কথা অনুযায়ী। কি অন্যায়টা করেছে? নাম্বার 2, তোমরা বলছো সিনিয়র ডাক্তাররা ছিল না। সিনিয়র ডাক্তারদেরকে ওটিতে রাখা, চাপ দেওয়া, এই দায়িত্ব কি জুনিয়র ডাক্তারদের? আমরা যখন এমবিবিএস করতাম, হাউস স্টাফ করেছি, সে জামানাটা ছিল অনেক আগে। সে যুগে প্রিন্সিপাল সুপাররা হসপিটাল রেসিডেন্সিয়াল ছিল, সিনিয়র ডাক্তাররা অনেক রেসিডেন্সিয়াল ছিল। আজকে দুর্ভাগ্য, পশ্চিম বাংলায় প্রায় সমস্ত মেডিকেল কলেজে এক্সেপ্ট এ ফিউ কোনো সিনিয়র ডাক্তার রেসিডেন্সিয়াল নয়। অলমোস্ট ইন নো মেডিকেল কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল প্রিন্সিপাল ইজ রেসিডেন্সিয়াল, সুপার or deputy super is residential. তাহলে after the office time in the night, who is the guardian of the campus? That is continuing for last more than 40 years. কারণ শুধু কিছু কিছু বিল্ডিং বাড়ানো হয়েছে, বেড বাড়ানো হয়েছে, কিন্তু ডক্টরসদের রেসিডেন্স তৈরি করা হয়নি। আরেকটা জিনিস বলি, সিনিয়র ডাক্তার ছিল না, এর জন্য হুইজ রেসপন্সিবল? যদি ধরে নিই ছিল না তোমাদের কথা অনুযায়ী, ইউর অ্যাডমিনিস্ট্রেশন অ্যাট ফেলিওর। তুমি সেটা করতে পারোনি অনেক কারণে। তুমি বিভিন্ন মেডিকেল কলেজে সিনিয়র ডক্টর অ্যাপয়েন্টমেন্ট দাওনি, অ্যাডিকুয়েট সিনিয়র ডক্টর নেই। আর বলে রাখি, তুমি একটা পুলিশ অফিসার পুষতে গিয়ে, যার র্যাঙ্ক হচ্ছে আমাদের সাবজেক্ট একটা লেকচারার বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের নিচে, তুমি তাকে 3টে গাড়ি দিয়ে রাখো, তার জন্য একটা এক্সট্রা, আর তার বইয়ের মার্কেটিং করার জন্য। প্রফেসর র্যাঙ্কের লোকেদের মিডনাইট আসার জন্য তুমি কোনো গাড়ি দিয়েছো? রাত বের তাকে এক্সট্রা এমার্জেন্সি আসতে হয়, অন ডিউটি আসতে হয় রাউন্ড দিতে, বা এমার্জেন্সি প্রবলেম হলে জুনিয়র ডাক্তাররা চাইলে তাকে দৌড়ে আসতে হয়, নিজের গাড়িতে বা ভাড়া গাড়িতে। কখনো কোনো সিনিয়র ডাক্তারদের আপ ডাউনের জন্য মিডনাইটে তুমি গাড়ি দিয়েছো? কোনো সিস্টেম রেখেছো পশ্চিম বাংলায়? এবার আসি আমি তোমার সিনিয়র ডাক্তারদের পজিশন। একদম সহজ কথা, একদম হেলথ সিস্টেম, একদম তমলুক মেডিকেল কলেজ প্রায় 6 মাস আল্ট্রাসোনোগ্রাফি মেশিন খারাপ ছিল, অ্যান্ড নো রেডিওলজিস্ট, নো আল্ট্রাসোনোলজিস্ট। ইভিন 2টোর পরে এক্সরে করার টেকনিশিয়ান নেই, নট টু স্পিক অফ এ রেডিওলজিস্ট। এরকম অনেক মেডিকেল কলেজে। আর তোমার রাগ তুমি পুষে রেখেছিলে যে জুনিয়র ডক্টরকে চান্স পেলে তুমি আবার আঘাত করবে, তুমি তাই করছো। এবার আসছি অন্য একটা জায়গাতে, জুনিয়র ডাক্তার। সিনিয়র ডাক্তাররা নেই, তারা নাকি ফাঁকি দেয়। আমি যখন হাউস স্টাফ ছিলাম, জুনিয়র সার্জন ছিলাম, তখনও রাত বেরেতে
প্রফেসরদের ফোন করলে দৌড়ে আসতেন, তাদের আপনারা কখনো গাড়ি দেননি। আমি সারা জীবন মোর দেন 30 ইয়ার্স আই জন্য টিচিং পোস্ট, আমি যখন কখনো গভর্নমেন্টের গাড়ি পাইনি রাত বিরেতে। আর এই মুহূর্তে ইভিন পেরিফেরি, পুরুলিয়া থেকে আরম্ভ করে নর্থ বেঙ্গল, সব জায়গাতেই সিনিয়ররা লোকালি থাকে, তারা রাত বিরেতে দৌড়ে আসে। দ্যাট ইজ আর এক্সট্রা ডিউটি, তারা কোনো রেমুনারেশন পায় না, তারা কোনো গভর্নমেন্টের গাড়ি পায় না। একটা ছিল না, দ্যাটস ইউর ফল্ট, ইউ দ্য গভর্নমেন্ট, ইউর ফল্ট। খুব সম্ভবত আপনার স্টেটমেন্টটা মিথ্যা, জালি মিথ্যে কথা বলছেন, শুধু জুনিয়রদেরকে আপনি ব্লেম করার জন্য, নিজেদের পাপ চক্রকে কভার আপ করার জন্য। এবং এই যে মিসহ্যাপ হয়েছে এটা স্যালাইনের জন্য। এবং আপনারা এই পোস্টমর্টেম রিপোর্ট না দেখে আপনার নাকি সিআইডিকে পাঠিয়েছেন ইনভেস্টিগেশন করার জন্য, তো সিআইডি রিপোর্ট সাবমিট করার আগে এত বড় বড় কথা বলছেন কি করে? এবার আসছি দুর্ভাগ্য পশ্চিমবঙ্গের। আন্দোলন জুনিয়র ডাক্তাররা করবে, সেখানে তো সিপিএম, সিপিআই, এসইউসিআই, তৃণমূলের ছদ্মবেশী সবাই তো বসে আছে সেটাকে পেছন থেকে স্যাবোটেজ করার জন্য। কারণ এই আন্দোলন যদি রাইজ করে তাহলে লাভ একমাত্র বিজেপির। বিজেপির কোনো লাভ হোক, যেমন টিএমসি চাইবে না, এটা সিপিএম, সিপিআই, এসইউসিআই কেউ চাইবে না, নকশাল, ব্রেক ইন্ডিয়া গ্রুপ কেউ চাইবে না। তারা আন্দোলন ঢুকে গিয়ে পেছন থেকে এটা স্যাবোটেজ করে দেবে। এই তো খেলা। এবার আসছি আমি অন্য জায়গাতে। এই স্যালাইন কাণ্ড পরে খবরের কাগজে প্রচুর বড় বড় আর্টিকেল বেরোচ্ছে, সব পণ্ডিতদের লেখা আর্টিকেল। একটু বলে নিই, অভয়াকাণ্ডকে কবরে পাঠাতে মোটামুটি আন্দোলনের মধ্যে এই সিপিএম, সিপিআই থেকে আরম্ভ করে নকশাল, এসইউসিআই সব ঢুকে পড়ে একদম জেরবার করে শেষ করে দিয়েছে। সবার টার্গেট যেমন বিজেপির কোনো লোক ঢোকে, যেমন বিজেপি কোনো এখান থেকে যেন ফায়দা লুটতে পারে। এদের লোকেরা মিছিলে গেলে কোনো আপত্তি নেই, কিন্তু বিজেপির লোকেরা উইথাউট ঝান্ডা, উইথাউট স্লোগান যদি মিছিলের ধারে কাছে আসে তখন তাকে গো ব্যাক স্লোগান দিয়েছ। ইউনিক। আমার ভয় করে এবারও যদি কোনো আন্দোলন দানা বাঁধে, এরাই বসে আছে এটাকেও স্যাবোটেজ করার। বাংলার, ওয়েস্ট বাংলার দুর্ভাগ্য, নিজের ভালো নিজেরা বোঝে না। এবার আসছি আমি, এই বড় বড় আর্টিকেল বেরোচ্ছে, ডাক্তাররা খুব খারাপ। আর্টিকেলটার নাম হচ্ছে, একটা আর্টিকেল লিখতে গিয়ে একজন ভদ্রলোক, কাগজটার নাম, অনেক কাগজে অনেক কিছু, ডাক্তাররা খুব খারাপ, খুব পাপী, খুব খারাপ হয়ে গেছে, খুব স্বার্থপর, ধান্দাবাজ। খুব ভালো কথা, খুব ভালো কথা। আর্টিকেলটার দিন কয়েক আগে বেরিয়েছে, 14ই জানুয়ারি, গতকাল, যুগসংখ্য পত্রিকা, অনেক কাগজে আর্টিকেল বেরিয়েছে। ডাক্তারি পেশার সঙ্গে মানুষের জীবন মরণের প্রশ্ন জড়িত। ভালো কথা। এ বিষয়ে আরও সতর্কতা জরুরি। চিকিৎসা পরিষেবাও কি তবে পণ্য? প্রশ্ন। শাহ মতিউর রহমান নিয়ে মোটামুটি ডাক্তারদের, তারা কাটমানি খায়, তারা ফাঁকিবাজ, তারা ছুটি নেয়, তারা ডিউটি করে না, তারা কিছু ডাক্তারি জানে না, অনেক কথা লিখেছে, খুব ভালো ভালো কথা, একদম ইমোশনাল কথাবার্তা, খুব ভালো কথা। হ্যাঁ, আই অ্যাডমিট, আমাদের ডাক্তারদের কমিউনিটির মধ্যে তাদের সাবজেক্ট জানে না প্রচুর লোক আছে, অনেকে কাটমানি খায়, ফাঁকিবাজ আছে, অ্যাডমিট করছি। সংখ্যাটা এবার বলি। প্রফেশন তো অনেক আছে পশ্চিমবাংলায়, অনেক প্রফেশন আছে। পশ্চিমবাংলায় এই জুডিশিয়াল কমিউনিটি, লয়ার্স কমিউনিটি, টিচার্স, প্রফেসর্স,
বিডিও অফিস, এসডিও অফিস, অনেক তো আছে, অনেক আছে, ইলেকট্রিসিটি, টেলিফোন সিস্টেম, সমস্ত কিছু তো আছে। মোটামুটি পশ্চিমবাংলায় তো ল্যান্ড টেলিফোন, বিএসএনএল সরকারের তো মোটামুটি সিপিএম এর সংগঠন তছনছ করে দিয়েছে 30 ইয়ার্স আগে। হলো, সেগুলো কি অবস্থায়? পুলিশের সিস্টেম, যখন একটা বস্তায় একটা আলু পচে, তখন আস্তে আস্তে পুরো বস্তাটাই পচে যায়। যখন সমাজে একটা জায়গায় পচন শুরু হয়, সব জায়গায় পচন শুরু হয়। পশ্চিমবাংলার পুলিশের কি অবস্থা, জুডিশিয়ারির কি অবস্থা, যেটাকে বলে লোয়ার জুডিশিয়ারির কি অবস্থা? কারণ লোয়ার জুডিশিয়ারির পোস্টিং, ট্রান্সফার সব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হাতে, পার্টির হাতে। পুলিশ পার্টির হাতে, একদম ক্রিমিনালস, পুলিশ, পলিটিশিয়ান নেক্সাস। স্কুলগুলো, সরকারি স্কুলগুলো পচন ধরেনি। এই তো 15,000 স্কুল তুলে দিতে হবে, টিচার্স নেই বা স্টুডেন্ট নেই। লক্ষ লক্ষ টাকা দিয়ে জালিরা পোস্টিং পেয়েছে টিচিং এর। পোস্টিং তো আর অন্য লোক দেয়নি, সরকারই দিয়েছে। তো পচন তো শুধু এক জায়গায় ডাক্তারিতে নেই, কাটমানি, অরিন্দম, তোমার তো নার্সিং হোম আছে, তোমার তো এ আছে, ল্যাব আছে, গ্রামাঞ্চলে হাজারে হাজারে ল্যাব আছে। ল্যাবের মালিককে লোকাল পার্টি অফিসে, লোকাল ক্লাবকে কাটমানি দিতে হয় না? বিভিন্ন নার্সিং হোমকে, লোকাল পার্টিকে, পুলিশকে কাটমানি দিতে হয় না? চালাতে পারবে। কলকাতার বড় বড় মাল্টি মাল্টি স্পেশালিটি হসপিটাল, কর্পোরেট হসপিটাল, যেখানে কোটি কোটি টাকার বিজনেস পার ডে, তার টাকা রুলিং পার্টি নেয় না? এইবার ল্যাব থেকে কিছু কিছু ডাক্তার যদি কাটমানি খায়, সেই একমাত্র ক্রিমিনাল। আর যে প্রচুর ডাক্তার কাটমানি খায় না, সেটা দেখবেন না। পুলিশের মধ্যে কজন লোক আছে অনেস্ট, সিনসিয়ারলি কাজ করে, আর ডাক্তারদের মধ্যে কজন কাজ করে? পশ্চিমবাংলার লোয়ার জুডিশিয়ারিতে, ইভেন হায়ার জুডিশিয়ারিতে এক একটা কেস কত বছর পড়ে থাকে? 10 ইয়ার্স, 20 ইয়ার্স, 30 ইয়ার্স। আর মেডিকেল কলেজগুলোর আউটডোরে বা হসপিটাল আউটডোরে একজন ডাক্তারের কত পেশেন্ট দেখার ক্ষমতা আছে? কত পেশেন্ট দেখার ক্ষমতা আছে? 20, 30, 40, 50, তার তো সময় আছে, 10টা থেকে 2টো পর্যন্ত। কত? হ্যাভ এন আইডিয়া? পিজিতে পার ডে আউটডোরে কত পেশেন্ট আসে? অ্যারাউন্ড 10,000। পিজি, মেডিকেল কলেজ, এনআরএস, এই তিনটেতে মোটামুটি অ্যারাউন্ড 10,000। কত ডাক্তার ইজ এমপ্লয়েড দেয়ার? তাহলে ভালো করে পেশেন্ট দেখা কি করে সম্ভব? ভালো মানে কি? পেশেন্টটাকে তো দেখতে হবে, না দেখে তো চেম্বার থেকে, আউটডোর থেকে ডাক্তার বেরিয়ে যেতে পারবে না। 10 মিনিট দেরি করে এলেও আউটডোর শেষ করে যেতে পারবে না সে, বা তার পরিবর্তে তার জুনিয়ররা, অ্যাসিস্ট্যান্টরা দেখবে। হি হ্যাজ টু কভার আপ দ্য সিরিজ। 100, 200, 300, 400, 500 যাই পেশেন্ট থাকে, তাকে কমপ্লিট করতে হবে। কিছু কিছু আউটডোরে একজন ডাক্তারকে ওই আউটডোর পিরিয়ডে কয়েক ঘন্টার মধ্যে 500 পেশেন্ট দেখতে হয়। লাইক স্কিন দেখতে হয়। এবং তার আউটডোরে যে 500 পেশেন্ট আসছে, তার মানে সে কম সময়ে দেখলেও এই যে বছরের পর বছর এটা হচ্ছে, একটা স্পেসিফিক এক্সাম্পল আছে বলেই বলছি কনফিডেন্টলি,
মানে পেশেন্ট পার্টি সেখান থেকে কিছু রিলিফ পায়। এবার বলি, ডাক্তারদের কোয়ালিটি খারাপ হয়েছে। ইয়েস, আমি পরে কতগুলো এক্সাম্পলে আসছি। কোয়ালিটি খারাপ হয়েছে, আই অ্যাডমিট। এই কোয়ালিটি যে খারাপ হয়েছে, এই যে প্রোডাকশন অফ ডক্টরস, মেডিকেল কলেজগুলো, এই স্ট্রাকচারটা কারা তৈরি করে? কারা তৈরি করে? সরকার। আচ্ছা, প্রাইভেট মেডিকেলগুলো যে তৈরি হয়েছে, সেখানে কি হয়? পেশেন্ট সেখানে কিভাবে ছাত্র ভর্তি হয়? কোন সিস্টেমে? এমবিবিএসে কত কোটি টাকার বিনিময়ে? পোস্ট গ্রাজুয়েশন কত কোটি টাকার বিনিময়ে? তো এই যে পাশ করে এই যখন ভর্তি হতে এত কোটি খরচ হচ্ছে, তারা সার্টিফিকেট নিয়ে যখন বেরিয়ে আসবে উইথাউট প্রপার ট্রেনিং, সে তো চাইবেই তার বাপ মা শ্বশুর শাশুড়িরা যারা সে টাকাটা তুলতে খরচ চাইবে। তারা তো সেই এমবিবিএস করে যখন বেরিয়ে আসবে, কি এমএস এমডি করে বেরিয়ে আসবে কয়েক কোটি টাকা খরচ করে, সেই টাকাটা তো সে ইনভেস্ট করেছে টু গেট দ্য সার্টিফিকেটস। তারা তো সেই টাকাটা তোলার চেষ্টা করবে। তো তাদের পক্ষে অসৎ না হয়ে কোনো উপায় আছে? আর প্রাইভেট মেডিকেল কলেজে তৈরি করা আর সেখানে এমবিবিএস বা এমএস এমডি তৈরি করার যে এই পদ্ধতি কারা করে দিয়েছে? জনগণ, আপনাদের সরকার। কাকে ব্লেম করবেন? সে তো টাকার বিনিময়ে ডাক্তার তৈরি হয়েছে, উইথাউট এ প্রপার ট্রেনিং, প্রপার সিস্টেম নেই। টাকাটা সে তুলবে, সার্টিফিকেট পেয়ে গেছে, এই যে লাইসেন্স মার্ডারার, লাইসেন্স ক্রিমিনাল, টাকা তুলবে। এই যে হাজারে হাজারে ল্যাবরেটরি তৈরি হয়েছে, গড নোজ অনেক জায়গাতে ট্রেন্ড লোক নেই, ল্যাবর টেকনিশিয়ানস নেই। এগুলো তো মনিটর করার কথা সরকারের, তার মনিটরিং সিস্টেম আছে। সেখানে তো ঘুষ দিলে লাইসেন্স পাওয়া যায়। এই ঘুষের টাকা তো সরকারের পলিটিক্যাল পার্টির লোকেরা পায়, ব্যুরোক্রেসির লোকেরা পায়, লক্ষ লক্ষ টাকা। আর শহর গ্রামে লাখে লাখে বেকার যুবক বসে আছে, বেকার শিক্ষিত যুবক, হয়তো তার সার্টিফিকেটটা ভালো জায়গা থেকে অথবা প্রাইভেট জায়গা থেকে, টাকার বিনিময়ে। তাকে তো বাঁচতে হবে। সে একটা ল্যাব চালাচ্ছে, একটা নার্সিংহোম চালাচ্ছে। আবার এগুলো করতে গিয়ে তাকে তো পুলিশকে পয়সা দিতে হবে, লোকাল ক্লাবকে পয়সা দিতে হবে, পার্টিকে পয়সা দিতে হবে। তাকে সেই টাকাটা সে কোনখান থেকে তুলবে? তাকে তুলতে হবে ওই পেশেন্ট পার্টির কাছ থেকে, ঘাট থেকেই। আবার যদি ডাক্তাররা প্রেসক্রিপশন না লেখে, অমুক টেস্ট তুমুক টেস্ট, তার উপর একটা চাপ থাকবে। কারণ ওই ডাক্তার যে এখানে চেম্বার করে, তাদের নিজস্ব ল্যাব থাকতে পারে, সিটি স্ক্যানার থাকতে পারে, এমআরআই থাকতে পারে। সেই মালিক তো চাইবে, বা সেই কর্পোরেট সেক্টর তো চাইবে ডাক্তার ইনভেস্টমেন্ট লিখুক। না লিখলে তো তার পয়সা উঠবে না, সে তো ইনভেস্টমেন্ট করেছে। এবার আরেকটা গ্যারাকল দেখুন। ধরুন আপনি এক্সট্রা কোনো ইনভেস্টমেন্ট লিখবেন না, আপনি ডাক্তার, আপনি ক্লিনিক্যালি মনে করলেন যে আপনার এই মিনিমাম টেস্টটুকু প্রয়োজন, এর বেশি আমি লিখব না। তাহলে আপনার কি বিপদটা শুনুন। বিপদটা হচ্ছে এই, পেশেন্ট পার্টি আপনাকে বলবে, স্যার আপনি এই ইনভেস্টিগেশনটা করলেন না কেন, এইটা করলেন না কেন? পেশেন্ট পার্টি বলবে। একটা তো ইনডিরেক্ট চাপ আছে, মালিকের তো চাপ আছে, এই কর্পোরেট সেক্টর বা প্রাইভেট নার্সিংহোমের মালিকের বা কর্পোরেট সেক্টরের একটা চাপ আছে। সেই সঙ্গে পার্টিরও ডিমান্ড। আপনি, কারণ ওরা তো
হাউ দে উইল বি ট্রিটেড এই শিক্ষা নেই খবরের কাগজ থেকে, টিভির পর্দা থেকে। আর আরেকটা জিনিস, মোটামুটি ভারতবর্ষের এভরি ইন্ডিভিজুয়াল ইজ এ ডক্টর, এভরিওয়ান। একটা লোকের অসুখ হলে সে যদি 100 লোককে জিজ্ঞাসা করে, 100 লোক একটা একটা প্রেসক্রিপশন দেবে, একটা না একটা অ্যাডভাইস করবে। এভরিওয়ান ইন আওয়ার কান্ট্রি ইজ এ ডক্টর, এভরিওয়ান উইল গিভ ইউ অ্যান অ্যাডভাইস অ্যান্ড ইউ উইল বি কনফিউজড। এবার এভরিওয়ান ইজ এ ডক্টর, আমি একটা ভালো কাহিনী বলবো, সেটা দিয়ে শুরু করি। মনে আছে আপনাদের সেই বিখ্যাত গোপাল ভাঁড়ের গল্প? কারণ ভারতবর্ষে শুধু কোয়ালিফাইড ডাক্তাররাই শুধু ডাক্তার এটা জানে না, আর সবাই ডাক্তার এটা জানে। জাজেস নো মেডিসিন সার্জারি, তারা মেডিকেল সায়েন্স সব জানে। অ্যাডভোকেটস দে নো মেডিকেল সায়েন্স, টিচার্স দে নো মেডিকেল সায়েন্স, গ্রামবাসী সবাই মেডিকেল সায়েন্স, গ্রামাঞ্চলে যে সমস্ত রুরাল ডক্টরস দে নো মেডিকেল সায়েন্স। অ্যান্ড পেশেন্ট পার্টি, পেশেন্ট নিজে খবরের কাগজ পড়ে আর টিভি দেখে তারা দে হ্যাভ কাম অ্যাক্রস দ্য নলেজ অফ মেডিকেল সায়েন্স। শুধু আপনি যে কোয়ালিফাইড লোক, সারা জীবন ডাক্তার এটা মন দিয়ে পড়াশুনো করেছেন এবং জেনেছেন, শুধু আপনিই ডাক্তার এটা জানেন না। আপনার বিচার করবে মিডিয়া, অ্যাডভোকেটস, জাজেস অ্যান্ড কমন পিপল। বলছি, কটা উদাহরণ দিচ্ছি। ধরুন আপনি একটা টেস্ট লিখলেন না, ধরুন আপনার কাছে, আপনি সারা জীবনে 1 লক্ষ অম্বলশূল পেশেন্ট দেখেছেন, আপনি ডাক্তার কোয়ালিফাইড, যে সেন্সিবল ম্যান, যে খুব র্যাশনাল ডক্টর, সে সিমটম থেকে পেশেন্টটাকে দেখে শুনে সে বলবে যেটা ঠিক অম্বলশূল, এটা পেটের মধ্যে কোনো ক্যান্সার বা অন্য কিছু নেই। ক্লিনিক্যালি সে যেটা ম্যাক্সিমাম করবে, একটু ব্লাড সুগারটা দেখে নেবে, একটু পেটে একটা ইউএসজি করে দেখে নেবে যে না বেশি কিছু নেই, সে অম্বল ওষুধ দিয়েই চিকিৎসাটা কন্টিনিউ করে যাবে, তো বেশ রিলিফও পেয়ে যাবে। কিন্তু 1 লক্ষ পেশেন্টের মধ্যে অন্তত একজনের থাকতে পারে একটা ছোট কোথাও একটা টিউমার থাকতে পারে স্টোমাকে। এটা দেখার একমাত্র পথ কিন্তু ইউএসজি নয়, মানে সোনোগ্রাফি নয়, অন্য কোনো এক্সরে নয়, একমাত্র এন্ডোস্কোপি। কিন্তু সে উইথ গুড বিলিভ, বিকজ দ্যাট টিউমার ইজ এ ভেরি রেয়ার থিং, সে এন্ডোস্কোপি করায়নি। এবার 1 লক্ষ পেশেন্টের, তাই যদি করতে হলে আপনাকে 1 লক্ষ লোকের এন্ডোস্কোপি করতে হবে। এই 1 লক্ষ পেশেন্ট সবার তো নেগেটিভ রেজাল্ট আসবে, আনওয়ান্টেড টেস্ট। হয়তো একজনের ধরা পড়লো, একটা অন্য জায়গায় গিয়ে একটা টিউমার ধরা পড়লো, এবার সে যে একটা কেস করলো আপনার এগেনস্টে, দিস ইজ ভেরি রেয়ার জিনিস। আমি কেন প্রথমে টেস্ট করতে যাবো যদি ইন্ডিকেটেড না হয়, যদি হিস্ট্রি সাজেস্ট না করে? এবার সে কিন্তু কেস করবে, গিয়ে কেস করে আপনার এগেনস্টে আপনাকে কেসে ঝুলিয়ে দেবে। আপনি 20-30 ইয়ার্স কেস চলবে, আপনার জীবনটাকে বরবাদ করে দেবে। 1 লক্ষ লোকের ক্ষেত্রে একজনের এন্ডোস্কোপি করে একটা কিছু টিউমার পাওয়া গেল। সেই কেস থেকে বাঁচার জন্য আপনাকে ওই 1 লক্ষ লোকের সবাইকেই কিন্তু বাঁচার জন্য আপনাকে এন্ডোস্কোপি লিখতে হবে। কারণ অ্যাডভোকেট আপনার এগেনস্টে কেস করবে, পেশেন্ট পার্টি, আর জাজেরাও তো সব জানে, আপনি তাকে বোঝাতে পারবেন না দ্যাটস এ ভেরি রেয়ার থিং, এবং ইন্ডিকেটেড হলে দরকার হলে আমি এন্ডোস্কোপি করতাম, তার কোনো রকম ডিমান্ড আসেনি, বা আমি টিউমার আছে তার কোনো প্রকাশ পাইনি, তার কোনো ইন্ডিকেশন, তার কোনো সাইন সিমটমস পাইনি, নট ইভিন ইন দ্য সোনোগ্রাফি। আমি কেন একটা এন্ডোস্কোপি যে পেনফুল ইনভেসিভ ইনভেস্টিগেশন, আমি ইন্ডিকেশন পেলে করতাম। এই কথাটা আপনি অ্যাডভোকেটকে বোঝাতে পারবেন না, পেশেন্ট পার্টিকে বোঝাতে পারবেন না, আপনি জাজকে বোঝাতে পারবেন না। আপনাকে সারা জীবন জ্বলতে হবে ওই কোর্টের চত্বরে পড়ে। তার থেকে আজকাল ডাক্তাররা বুঝে গেছে, যেখানে জনগণ, পেশেন্ট পার্টি সব ডাক্তারই বোঝে,
জাজও বোঝে, অ্যাডভোকেটও বোঝে। কি দরকার রিস্ক নেওয়ার? পেশেন্ট এসছে, পেটে কষ্ট, সবাইকে তুমি আল্ট্রাসোনোগ্রাফি লেখো, সবাইকে সিটি স্ক্যান লেখো, এন্ডোস্কোপি লেখো। পয়সা খরচ ওদের হচ্ছে, হোক না কেন। অ্যাটলিস্ট ডক্টরস ওয়ান্ট টু সেভ দেমসেলস ফ্রম দ্য দিস জুডিশিয়াল অ্যাটাকস। দে নো এভরিথিং। আপনি পরিষ্কার বইয়ে দেখবেন, বইয়ে পরিষ্কার লেখা আছে আমি কখন তার ইন্ডিকেশন লেখা আছে, আপনি ইন্ডিকেশন ফলো করেছেন তাতেও। কিন্তু যারা তো ডাক্তার এটা বেশি বোঝে, বেশি বোঝে অ্যাডভোকেটরা, বাড়ির লোকেরা, খবরের কাজে মিডিয়ার লোকেরা, সব জানে ওরা। আপনি কোন দিকে যাবেন? আপনার জ্বর হয়েছে, আপনার জ্বর হয়েছে, মোটামুটি জ্বরের প্যাটার্ন দেখে একজন সিনিয়র যে এক্সপিরিয়েন্স ডাক্তার বুঝতে পারে যে এটা কোন টাইপের জ্বর, এটা 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 কি কি পসিবল, কি কি পসিবল অসুখ হতে পারে। জ্বরের প্যাটার্ন দেখেই বোঝা যায় এটা কি কি টাইপের অসুখ হতে পারে। এবার সে সবসময় চেষ্টা করে ডাক্তার যে সিনিয়র এক্সপিরিয়েন্স, খুব র্যাশনাল, মিনিমাম ইনভেস্টিগেশন টু পিন পয়েন্ট হিজ ডায়াগনোসিস। সে র্যান্ডম সমস্ত টেস্ট করতে যাবে না, কারণ তাতে লাখো টাকা খরচ। কারণ জ্বরের হাজারো কারণ থাকে, কতগুলো কমন সিরিজ আছে, কতগুলো রেয়ার আছে, কতগুলো আনকমন আছে, আর কতগুলো রেয়ারেস্ট অফ দি রেয়ার। আমি কেন ফর দি রেয়ারেস্ট অফ দি রেয়ার তার জন্য আগে টেস্ট করতে যাব। যদি এগুলোতে কিছু না পাই, কোনো রিলিফ না হয়, তখনই আমি রেয়ারেস্ট অফ দ্য রেয়ারের টেস্টটা করতে যাব। কিন্তু যদি পেশেন্টের সাফারিং কয়েকদিন বেড়ে যায়, আর অন্য জায়গায় গিয়ে সে যদি রেয়ারেস্ট অফ দি রেয়ার ওই টেস্টটা করে যদি পজিটিভ পেয়ে যায়, তখন তো আপনাকে কেস খেতে হবে। রেয়ারেস্ট অফ দি রেয়ারের টেস্ট আগে করার দরকার নেই। এটা প্রোটোকল নয়, এটা সায়েন্টিফিক অ্যাপ্রোচ নয়, এটা কোনো টেক্সট বুক অ্যালাউ করে না। কিন্তু আপনাকে তো কেস খেতে হবে, কারণ যারা দে নো মেডিকেল সায়েন্স, advocates know medical science, media knows medical science, only you the senior doctor, you the experienced one, যে সারা জীবন মন দিয়ে পড়াশোনা করেন, আপনি শুধু মেডিকেল সায়েন্সটা বোঝেন না। এই সপ্তাহের ঘটনা বলি। একজন পেশেন্ট এসছে আমার কাছে, তার এখন চামড়াতে একটা সিস্ট আছে 5 বছর ধরে, ফেটে গিয়ে রস বেরোচ্ছে। আমি হাত দিয়ে দেখলাম এটা ইনফেক্টেড সেফাসিয়াস সিস্ট, বাস্ট করে বেরিয়ে এসছে। আমি লিখতে শুরু করলাম, তুমি অ্যান্টিবায়োটিক খাও, একটু গরম সেক দাও, ইনফেকশনটা একটু কন্ট্রোল হলে তুমি তারপরে এটা অপারেশন করে দেবো, 5 মিনিটের ব্যাপার, বা তুমি আজকেও করতে পারো, তাহলে তোমার কষ্টের পিরিয়ডটা কমে যাবে। তখন সে আমাকে একটা ফাইল দেখাচ্ছে। ফাইল দেখে কি করব তোমার? না, আমি একটা ছবি করেছি। কি ছবি? না, ইউএসজি করেছি, সোনোগ্রাফি করেছি। এটার জন্য কি সোনোগ্রাফির কি প্রয়োজন? না। আমি তখন জিজ্ঞাসা করলাম, তুমি কি করো? দেখতে সুন্দর, ইয়ং ছেলে, দেখতে সুন্দর, সুঠাম, হাইট ভালো, হাইলি এডুকেটেড। না, আমি আইটি ইঞ্জিনিয়ার। খুব ভালো কথা। আমি বললাম, তুমি আচ্ছা বলো তো, এই যে ঘরে বসে আছে একটা, ওখানে সাপ দেখা যাচ্ছে, একটা সাপ ফোনা তুলে ঘুরছে, দেখে তুমি সবাই বলছে এটা খরিশ সাপ। তো সেই খরিশ সাপটাকে তুমি কি এক্স রে করে, তারপরে সিটি স্ক্যান বা ইউএসজি বা এমআরআই করে তারপরে বলবে যে এটা খরিশ সাপ? দরকার আছে কি? যেটা দেখতে পাচ্ছি, চামড়ার যে টিউমারটাকে হাতে পাচ্ছি, চোখে দেখতে পাচ্ছি, ফেটে গিয়ে কি বেরোচ্ছে দেখতে পাচ্ছি, তার সোনোগ্রাফির কি প্রয়োজন আছে? না, তবুও সে জিদ ধরলো, আমি দেখলাম, যা দেখার। খুব বিরক্ত হলাম। কিন্তু এই যে বিরক্ত যদি হই, এটা যদি বেশি প্রকাশ পায়, তাহলে যে ডাক্তার তাকে ওটা টেস্ট করতে বলেছিল তাহলে তার উপর তার ডিস্ট্রাস্ট তৈরি হবে, বা একটা ঘৃণা তৈরি হতে পারে। এটাও তো করা উচিত নয়। আমি বললাম, তোমাকে এটা কে সাজেশন দেবে? না, আমার বাবার জন্য গেছিলাম,
বাবার পেটে পেন বহুদিন ছিল, তার জন্য সোনোগ্রাফি করা হয়েছিল। দেখো বাবার পেটে পেন হয়েছিল, সেটা হাত দিয়ে বোঝা যায়নি বা চোখে দেখা যায়নি, তার সোনোগ্রাফি প্রয়োজন। যেটা হাতে দেখা যায়, যেটা চোখে দেখা যায়, তার জন্য সোনোগ্রাফি কেন দরকার? সেটা সবটা কেটে সেটাকে বায়োপসি করতে পাঠানো হবে। বাট প্রবলেম হচ্ছে, এ তো সেডিকেটেড লোকে কিছু বোঝাতে পারলাম, কিন্তু দেয়ার আর সো মেনি পার্সনস যারা মেডিকেল সায়েন্সটা আমার থেকে বেশি বোঝে, তাকে আপনি কি করে বোঝাবেন? এবং আরেকটা জিনিস যেটা সর্বনাশ হয়েছে, লাস্ট 30 ইয়ার্স দেখছি এটা আমার টিচিং পিরিয়ডে, আস্তে আস্তে গোটা পশ্চিমবাংলায়, গোটা ভারতবর্ষে এডুকেশন সিস্টেমের মধ্যে একটা প্রচণ্ড, মেডিকেল এডুকেশনের মধ্যে প্রচণ্ড একটা ডিগ্রেডেশন এসে গেছে। মেডিকেল সিস্টেমে কীরকম ডিগ্রেডেশন? ক্লিনিক্স, যেটা পেশেন্টের সঙ্গে কথা বলা, পেশেন্টের গায়ে হাত দিয়ে তার সব কিছু দেখা, প্রবলেমটাকে ফিল করা, দেখা, এটা উঠে গেছে। পেশেন্টের গায়ে হাত না দেওয়া, পেশেন্টকে ক্লিনিক্যালি না এক্সামিন করে প্রচুর টেস্ট লিখে দেওয়া, এটা একটা নতুন টেন্ডেন্সি এসছে। এই টেন্ডেন্সিটা শুরু হয়েছিল আজ থেকে 50 ইয়ার্স আগে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, যাদের প্রচুর টাকা, প্রচুর ইকুইপমেন্টস, প্রচুর ইনস্ট্রুমেন্টস। সেটাকে ইন্ডিয়া ফলো করতে গিয়েছে, বেঙ্গল ফলো করতে গিয়েছে। ওদের দেশে ক্লিনিক্স গোল্লায় গেছে, গোল্লায় গেছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, যেটা আপনারা মনে করেন খুব ভালো আছে, ভালো নেই, ওরা গোল্লায় গেছে। আমাদের এখানেও ক্লিনিক্যাল ট্রেনিংটা গোল্লায় গেছে। পেশেন্ট আসছে, প্রচুর ইনভেস্টিগেশন লেখা হচ্ছে, প্রচুর টেস্ট লেখা হচ্ছে, তারপর তার ডায়াগনোসিস, তারপর তার ট্রিটমেন্ট শুরু হচ্ছে। দ্যাটস দ্য ট্র্যাজেডি। আজকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ভুগছে, তারা ফিল করছে টু বি ডিপেন্ডেন্ট অন দ্য all equipments and labs for diagnosis without touching a human being, without clinically examining the patient. The system is so costly. আজকে ইংল্যান্ডের হেলথ সিস্টেম কোলাপস করেছে ওই জন্য, কারণ সেই হেলথ সিস্টেম এত কস্টিং, এত কস্টিং। ইংল্যান্ড হ্যাজ ফেলড ইন দেয়ার টু কন্টিনিউ দেয়ার হেলথ সিস্টেম। ইউরোপও তারা কান্নাকাটি শুরু করেছে, কারণ ওদের ডাক্তাররা যারা তৈরি হয়েছে তারা ক্লিনিক্সটাকে ভুলে গেছে। ওদেরকে ব্লাইন্ডলি ফলো করতে গিয়ে আমরা সর্বনাশের মধ্যে পড়েছি। কিন্তু আজকে আমি যদি টেস্ট কম লিখি, আমার রিস্ক হচ্ছে যে কোনো সময় একদম কোর্ট 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 আমাকে যেভাবে 1 লক্ষ কেস আমার হাতে যদি ভালো হয়ে চলে যায়, কোনো কোর্ট আমাকে প্রশংসা করবে না। কিন্তু একটা পেশেন্ট যদি একদম আমি র্যাশনালি চিকিৎসা করব, তাহলেও কিন্তু যদি বাইট দেয়, দে উইল ক্রিপিল মাই হোল ক্যারিয়ার, দে উইল ডুম মাই ফিনান্সিয়ালি, মরালি অ্যান্ড সোশ্যালি, স্পিরিচুয়ালি, দে উইল ডুম মি। ওরা সব জানে, ডক্টর, advocates, judges, media, politicians, they know medicine more than me, what I know. That's the problem. এবার আসছি আমি আরো কয়েকটা কথায়। এবার ডাক্তাররা খুব দুর্ব্যবহার করে। গভর্নমেন্ট হসপিটালগুলোতে যেখানে 10 to 12 পেশেন্ট আসছে, আপনার বাড়ির ডাক্তার, যারা আপনার বাড়ি নিশ্চয়ই যাদের বাড়িতে ডাক্তার আছে, যারা ডাক্তার আছে তাদের জিজ্ঞাসা করবেন হুইচ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল সিচুয়েশন দে হ্যাভ টু ওয়ার্ক। আচ্ছা বলুন তো, কয়েক বছর আগে এনআরএস মেডিকেল কলেজে এমার্জেন্সি বিল্ডিংয়ের 4 তলায় যখন ওই পূর্ব কলকাতা থেকে রাত্রেবেলা মিডনাইটে ট্রাকে করে এসে মাথায় টুপি পরা, লুঙ্গি পরা লোকগুলো এসে উঠে গিয়ে যখন ডাক্তার শেষদের মেরেছিল, যার জন্যে ক্লাসে একজন টপার, যে ইন্টার্নশিপ টপার, ক্লাসের টপার, তার হেড ইঞ্জুরি হয়েছিল, তার পার্মানেন্ট ব্রেন ইঞ্জুরি হয়েছে। সে কার সঙ্গে কী অপরাধ করেছিল? কারণ এক নার্সিংহোমে পেশেন্ট ছিল, সেখান থেকে তাদের টাকা শেষ, আর চিকিৎসা করাতে হবে, সেইখান থেকে এক 80 বছরের বৃদ্ধকে নিয়ে সে হসপিটালে ভর্তি করেছিল। পেশেন্ট খারাপ হয়েছিল, ব্যাস তার জন্য কি হলো, জনতা এসে ডাক্তারকে মেরে চলে গেল।
পুলিশ কিছু করলো না, কেউ অ্যারেস্ট হলো না। গ্রামাঞ্চলে তো প্রায়ই হয়, একটা পেশেন্ট খারাপ হলে দলবল এসে একদম এসে সিস্টার থেকে ডাক্তার থেকে আরম্ভ করে মারধর নিয়ে ভাঙচুর করে চলে যায়। পশ্চিমবাংলায় কটা অ্যারেস্ট হয়েছে, কটা লোকের পানিশমেন্ট হয়েছে। অনেক সময় দেখবেন পেশেন্ট ইজ ব্রড ডেড, তারপর ভাঙচুর হয়েছে। কারণ যে ব্রড ডেড নিয়ে এসছে সে কখনো স্বীকার করবে না হি হ্যাজ ব্রট এ ডেড বডি। সে সবসময় বলছে পেশেন্ট তো খারাপ ভালো ছিল। আর পেশেন্ট খারাপ হয়ে এলে যখন তখন তো ডাক্তাররা কিছু না কিছু ইঞ্জেকশন দেবেই, ইভিন যদিও সে মনে করে পেশেন্টটা মরে গেছে। কারণ অনেক সময় হার্ট স্টপ করে গেলেও কিছু ইঞ্জেকশন দিলে হার্টটাকে আবার বিটিংয়ে আনা যায়, আবার ব্যাক করা যায়। হার্ট স্টপ করে গেলেও কিছু কিছু ইঞ্জেকশন যদি জাস্ট কয়েক মিনিট হার্টটা বন্ধ হয়েছে, তাকে ইঞ্জেকশন দিলে হার্টটাকে আবার বিটিংয়ে আনা যেতে পারে। এবং সেক্ষেত্রে কার্ডিয়াক ম্যাসেজও দেওয়া যাবে। দেখবেন সেক্ষেত্রে অনেক সময় বলছে দেখো ডাক্তাররা অনেকগুলো ইঞ্জেকশন দিল আর বুকের উপরে চাপ দিয়ে পেশেন্টটাকে মেরে দিল। বুকের উপরে চাপ দেওয়া হচ্ছে কার্ডিয়াক মেসেজ দেওয়া। আপনি কাকে বোঝাবেন? মিডিয়াকে কি বোঝাবেন? ডাক্তারদের কি বোঝাবেন? মিডিয়া মোটামুটি আজকাল পশ্চিমবাংলায় তো লক্ষ লক্ষ বেকার, মোটামুটি একটা ডিগ্রি আছে, বিএ বিএসসির ডিগ্রি আছে, হাতে একটা ফোন পেয়ে গেছে, হাতে একটা হ্যান্ডসেট পেয়ে গেছে, সবাই হয়েছে মিডিয়া, সবাই রিপোর্টার। আপনি কাকে কি শেখাবেন? এবার আসছে আর একটা কথাতে, এই যে হেডলাইনটা ছিল চিকিৎসা পরিষেবাও কি তবে পণ্য। এই ভদ্রলোককে বলি যে এত বড় আর্টিকেলটা রেখেছে, ইয়েস, আস্ক এনি লয়ার ইন দিস কান্ট্রি, এনি জাজ ইন দিস কান্ট্রি, in India medical service is a commodity. Ask any lawyer, ask any judge in this country, medical service is a commodity, একটা পণ্য। আপনি আমার কাছে কনজিউমার, আমি প্রোডাক্ট গিভার। আমি যদি এই অ্যাঙ্গেলে চিন্তা করি তাহলে কি দাঁড়াবে? আমি সবসময় নিজেকে সেভ রাখার চেষ্টা করব। আমি দেখব যাতে আমার প্রফেশনটা প্রোটেক্টেড থাকে। ভারতবর্ষে আপনার উকিল লক্ষ লক্ষ টাকা নিয়ে নেবে, আপনি কেসে হারবেন বা কেসে ডেট পড়বে, ঘন্টার পর ইয়ার্স ডেট পড়বে, 10, 20, 30, 40 ডেট পড়ে যাবে। আপনি আপনার অ্যাডভোকেটের বিরুদ্ধে কোনো আপনি কেস করতে পারবেন না, আপনি কোর্টে কোনো কেস করতে পারবেন না, তাই যে আপনার কেসটা ডিলে হয়ে যাচ্ছে। বাট আপনার পেশেন্ট পার্টি যদি একটু মনে কোথাও যদি কোনো মনে আঘাত পায় বা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সে আপনার এগেনস্টে কেস করবে, 4খানা কেস করবে। একটাতে ডিপার্টমেন্টাল এনকোয়ারি হবে, একটাতে হিউম্যান রাইটস চলবে, একটা ক্রিমিনাল কেস চলবে, আরেকটা হচ্ছে আপনার এগেনস্টে ড্যামারেজ, দ্যাট মে বি ল্যাক্স অ্যান্ড ক্রোডস। কনজিউমার, এই কনজিউমারটা বিচিত্র জায়গা, এটা বিচিত্র জায়গা। এই কনজিউমার্স কোর্টগুলোকে সুপ্রিম কোর্ট বলে মনে করে না, কারণ এখানে ভারতবর্ষে মেডিকেল সার্ভিসটা কনজিউমার কোর্টের আন্ডারে আসে। তা ডাক্তাররা কেন রিস্ক নেবে? হি উইল অলওয়েজ আর্ন এক্সট্রা টু পে দেয়ার অ্যাডভোকেটস, and you always try to save their profession, their skin and dignity. সেই এক্সট্রা ইনকাম করতে গিয়ে তাতে যদি আপনার পেশেন্ট পার্টি সাফার করে করুক। ধরুন আপনি জ্বর নিয়ে এসছেন, কারণ আমি যদি দেখি, আমি যদি র্যাশনাল লোক হই, আপনার উচিত স্পেসিফিক কিছু ইনভেস্টিগেশন লেখা মিনিমাম, যাতে আপনার ডায়াগনোসিস পিন পয়েন্ট হয় এবং মেডিসিন দিয়ে যাতে সেরে যায়। আপনি কেন ফর দ্য রেয়ারেস্ট অফ দি রেয়ারের জন্য চিকিৎসা, আপনি হোয়াই ইউল ইনভেস্টিগেট ফর দ্য রেয়ারেস্ট অফ দি রেয়ার ডিজিজ, আননেসেসারি ইনিশিয়াল পার্টে। কিন্তু এবার আপনি ফর ইউর লিগ্যাল প্রোটেকশন ইউল রাইট অল দি ইনভেস্টিগেশনস। আপনার খরচ হোক না 1 লাখ টাকা হোক,
কারণ আপনি তো যে কোনো সময় আমার এগেনস্টে ফোনা ধরবেন। আজকে আপনি আপনার বাড়ির লোক ভালো হয়ে গেলে আপনি আমাকে দেবতা বলবেন, ঠিক পরক্ষণে আমাকে আপনি ছোবল মারবেন। তখন তো আপনার মুখে যা ভাষা আসবে, গুন্ডা এনে মারবেন, খুন করবেন, সবই করবেন। তাহলে কেন আমি, হোয়াই নট আই উইল প্রোটেক্ট মাই প্রফেশন, মাই ডিগনিটি, মাই ফিনান্সিয়াল পজিশনস? কোর্টও সেটা চায়, কনজিউমার সিস্টেম, কনজিউমার কোর্ট সেটা চায়। ইন ইন্ডিয়া, মেডিসিন, মেডিকেল প্র্যাকটিস ইজ আন্ডার কনজিউমার্স কোর্ট। আপনার অ্যাডভোকেটসরা, দে অ্যাডভোকেটসরা ইন্ডিয়াতে এত স্ট্রং, দে হ্যাভ কেপ্ট দেয়ার প্রফেশন আউট অফ কনজিউমার্স কোর্ট। আপনার ফাইল এসডিওবিডি অফিসে মাইলের পর ফর ইয়ার্স পড়ে থাকলেও আপনি কেস করতে পারবেন না। আপনার অ্যাডভোকেট, আপনার জাজ একটা কেসকে 30-40 ইয়ার্স লিঙ্গারিং করলেও আপনি কেস করতে পারবেন না। আপনার পলিটিশিয়ান আপনাকে বিট্রে করলেও, ভায়োলেট ক্রাইম করলেও আপনি কেস করতে পারবেন না। বাট ইউর ইন এ পজিশন সো ইজি, আপনার এগেনস্টে একটা কনজিউমার্স কেস হবে অনেকগুলো কেসের সঙ্গে। এবং সেখানে আপনার জাজের সঙ্গে অ্যাডভোকেট সিস্টেমের মধ্যে একটা অদ্ভুত রফা আছে। ডাক্তারের কাছ থেকে যদি 1 কোটি টাকা পাওয়া যায়, তাহলে পেশেন্ট পাবে 50 লাখ, অ্যাডভোকেট পাবে 50 লাখ। আর জুডিশিয়াল জাজেদের, কনজিউমার্স কোর্টে জাজেদের সঙ্গে একটা অদ্ভুত রফা আছে। ওটা সমাজটা পচে গেছে, ডাক্তারদের দোষ দিয়ে লাভ নেই। আর এই যে টাকা দিয়ে ডাক্তার তৈরি হওয়ার এই সিস্টেম ডাক্তাররা করেনি, এটা করেছে আপনার রাষ্ট্র ব্যবস্থা, যাদেরকে আপনি ভোট দিয়ে তৈরি করেছেন। একটা জিনিস বলে রাখি, আর একটা কথা দেখলাম লিখেছেও, ডাক্তাররা প্রচুর ছুটি নেয়। জয়দেববাবু, সুশান্তবাবু, আপনার যদি কোনো বন্ধু বান্ধব বা কোনো জুনিয়র সিনিয়র কেউ ডাক্তার হয়ে থাকে, দেখবেন তাদের রিটায়ারমেন্টের সময়, দেখবেন রিটায়ারমেন্টের সময় একটা হিসেব নিকেশ হয়, সার্ভিস বুকটা দেখে হিসেব নিকেশ হয়। একটা আইটেম হচ্ছে তার কতগুলো ছুটি পাওনা ছিল, আর কতগুলো ছুটি সে এনজয় করেছে, আর কিছু ছুটি যদি সে এনজয় না করে থাকে, তার এগেনস্টে তাকে একটা পেমেন্ট দেওয়া হয়। %90 ক্ষেত্রে বলছি, ডাক্তাররা রিটায়ারমেন্ট সময় দেখে তাদের অনেক ছুটি নষ্ট হয়ে গেছে। হান্ড্রেডস অফ ডেজ জেনুইন, তাদের পাওনা ছুটি নষ্ট হয়ে গেছে, পচে গেছে, তারা ছুটি নেয়নি। দেখবেন আপনি, ইউ আস্ক ইউর ফ্রেন্ডস ইফ হি ইজ এ ডক্টর অর সাম রিলেটিভ, আস্ক তাদের কত ছুটি পচে যায়। এবার আসছি আরেকটা জায়গাতে, ডাক্তাররা চেম্বার করে, তারা সিস্টেমের মধ্যে আইন মেনেই করে। মুশকিলটা কোথায় জানেন? মুশকিলটা হচ্ছে এইটা, অ্যাডভোকেটকে আপনাদের লক্ষ লক্ষ টাকা তাদের ফি ফর 1 ঘন্টা হিয়ারিং এর জন্য দিতে আপত্তি নেই, কিন্তু ডাক্তারকে 300 to 400 রুপিস দিতে তো আপনাদের আপত্তি। আর যদি ডাক্তার আপনার 10-20,000 ইনভেস্টিগেশন লিখে দেয়, যার অনেকটাই প্রয়োজনহীন, আপনার কোনো দুঃখ নেই। ইউ আর গ্ল্যাড টু স্পেন্ড মানি ইন ইনভেস্টিগেশন। যত গায়ের জ্বালা ধরে আপনাদের, ডাক্তার কেন 100 টাকার পরিবর্তে 300 টাকা নিয়েছে, 200 টাকা নিয়েছে। ভাই, যারা 1000 টাকা ফি নেয়, যাবেন না সেখানে? যান কেন?
ওই যখন অ্যাডভোকেট চায় 10 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা, 1 লাখ 50,000 টাকা, পরে আধ ঘন্টা হিয়ারিংয়ের জন্যে, আবার ডেটের পর ডেট পড়ে, তখন তো আপত্তি করেন না। আর তারা তো আপনাকে চেকটাও দেয় না, তারা তো রসিদটাও দেয় না। পচন সর্বত্র ধরেছে, রাষ্ট্রের পচন সর্বত্র ধরেছে, পশ্চিমবাংলা তো বিশেষ করে। ডাক্তার দোষ দিয়ে লাভ নেই। ডাক্তারদের আপনারাই চাপ দেন, স্যার আপনি ইনভেস্টিগেশন লিখুন। আপনি, আমি দেখেছি অনেক সময় বলেছি, বাবা এটা দরকার নেই, কি দরকার পয়সা নষ্ট করা। সে চাপ দেবে। অনেক সময় লিখিনি, টেস্ট লিখিনি, সে টেস্ট করে এসছে, কারণ চেম্বার থেকে বেরিয়ে তাকে অ্যাডভাইস করার প্রচুর লোক আছে, তারা যেটা মুখে বলবে বা লিখে দেবে, সেটা করে পরের সপ্তাহে আসবে আপনার কাছে। এরকম অনেক আছে উদাহরণ। একটা উদাহরণ দিই আমার একদম জীবনের, কারণ একটা বড় অংশ তো কাজ করেছি আমি বুকের সার্জারি করে, যেখানে লাং একটা পার্ট। ধরুন আমার যে প্র্যাকটিস, আমি যেটা করেছি একদম ফলোয়িং দ্য গ্রামার ইন দ্য টেক্সট বুকস। যখন আসবে আমি প্রথমে একটা এক্স রে করবো, দরকার হলে একটা সিটি স্ক্যান করব, করে প্রথম আমার ডায়াগনোসিসটা পিন পয়েন্ট হয়ে গেল। এবার আমার ট্রিটমেন্ট শুরু হলো, মেডিকেল বা সার্জিক্যাল হয়ে পরের যে ফলো আপটা করবো আমি, তাতে আমার অনলি এ চেস্ট এক্স-রে ইজ সাফিসিয়েন্ট টু সে দ্য অনগোয়িং প্রসেস। আমি প্রতি সপ্তাহে কখনোই আমি সিটি স্ক্যান করাবো না, ওটা প্রয়োজন নেই, কারণ বেসিসটা বুঝে গেছি আমি। এবার এটা কতখানি প্রোগ্রেস করছে ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড, এটা বোঝার জন্য একটা সিম্পল এক্স-রে ইজ সাফিসিয়েন্ট। কিন্তু হোয়াট ইজ দ্য হ্যাবিট ইন দ্য কর্পোরেট সেক্টর? ওরা প্রতি সপ্তাহে আপনার করে একটা চেস্ট এক্স, একটা সিটি স্ক্যান করে যাবে। মনে রাখবেন, সিটি স্ক্যানে রেডিয়েশন 100 টাইমস মোর দ্যাট হবে চেস্ট এক্স-রে। একটা এক্স-রে যে রেডিয়েশন খায় একটা বডি, দ্যাট ইজ ইনজুরিয়াস টু বডি। এ রেডিয়েশন ইনজুরিয়াস, এবং এক্সেস রেডিয়েশন খেলে বডিতে ক্যান্সার হতে পারে, এটা ওয়ার্নিং। সিটি স্ক্যানে তো 100 গুণ 150 গুণ রেডিয়েশন বেশি, ক্যান্সার চান্স বেড়ে গেল। মানে এক্সেস রেডিয়েশন আমরা অ্যাভয়েড করতে চাই, কিন্তু কর্পোরেট সেক্টরে, প্রাইভেট সেক্টরে বা অনেক ইরেশনাল ডিসঅনেস্ট ডক্টর আবার সিটি স্ক্যান লেখে। অনেক সময় দেখেছি একদম কর্পোরেট সেক্টরে পেশেন্ট ভর্তি হয়েছে, লাঙের পেশেন্ট, প্রতি সপ্তাহে সিটি স্ক্যান, প্রতি সপ্তাহে ডাক্তারের ফি, টাকা তার খতম হয়ে গেছে, 4 লাখ 5 লাখ 10 লাখ খতম হয়ে গেছে তার টাকা শেষ, তখন সে আমার কাছে এসছে। এই দোষটা আপনি কাকে দেবেন? কারণ যে কর্পোরেট সেক্টর একটা সিটি স্ক্যানার বসিয়ে রেখেছে, তাকে তো টাকাটা তুলতে হবে, সিটি স্ক্যান করবে। আপনি পেশেন্ট পার্টিকেও তো আপনি বোঝাতে পারবেন না, কারণ সে তো বুঝছে আমার সিটি স্ক্যানটা হচ্ছে মানে আমার খুব ভালো চিকিৎসা হচ্ছে। ওই সেই মায়ের থেকে মাসির দরদ বেশি। হ্যাঁ, মাসি, হ্যাঁ, বোনপোকে প্রতিদিন খুব আদর করে, হ্যাঁ, বদমাইশি করলেও প্রশ্রয় দেয়। অর্থাৎ বোনপো মাসির মাসির খুব প্রিয়, বোনপো মাসিকে খুব পছন্দ করে, কারণ বদমাইশি সবচেয়ে প্রশ্রয় দেয়, কখনো মারে না। মা খুব খারাপ, মা মারধর করে বদমাইশি করলে। আপনি কাকে কি বলবেন? একটা, there should be some system, some rationality গোল্লায় গেছে। যে দেশে টাকা দিয়ে ডাক্তার তৈরি হয়, টাকা দিয়ে সার্টিফিকেট পাওয়া যায়, উইথাউট প্রপার ট্রেনিং লাইসেন্স মার্ডারার্স তৈরি হয়, যেখানে ইরেশনাল ট্রিটমেন্ট হয়, যেখানে অপ্রয়োজনীয় ইনভেস্টিগেশন হয়, এদেশেই হবে। তার কারণটা হচ্ছে এদেশে কোনো মনিটরিং সিস্টেম নেই, সর্বস্তরে করাপশন। নার্সিংহোমে যে এত করাপশন হয়, গভর্নমেন্টের সিস্টেম জানে না।
গভর্নমেন্ট জানে না কত আনওয়ান্টেড অপারেশনস হয়, কারণ হোল ব্যুরোক্রেসি, তার পলিটিক্যাল সিস্টেম, তারাও তো তার অংশ পায়, কাটমানি পায়। মাঝখান থেকে সর্বনাশটা কোথায় হয়ে যাচ্ছে জানেন? এখনো কিছু পার্সেন্টেজ যে অনেস্ট রেশনাল ডক্টর, দে আর সাফোকেটিং, দে আর সাফোকেটিং। এবং অনেক অনেক সিনিয়র ডাক্তার, অনেক রেশনাল ডাক্তার, দে হ্যাভ স্টপ প্র্যাকটিসিং, দে হ্যাভ সাফোকেটেড। এই চাপের মধ্যে, চারধারে চাপের মধ্যে তারা আর এগোতে পারছে না। একদিকে জনগণের ইরেশনাল ডিমান্ড, পলিটিক্যাল সিস্টেম পলিউটেড, প্রাইভেট সেক্টর পলিউটেড, হসপিটালে পলিউশনস, ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়াল সিস্টেমে এরকম যারা সব ডাক্তারই জানে, দে নো মেডিসিন, দে এভরিথিং দো নো। এইখান থেকে বাঁচার কি পথ? অনেক সিনিয়র, ভেরি ব্যালেন্সড, এডুকেটেড, ভেরি সিনিয়র, ভেরি এডুকেটেড, ভেরি নলেজেবল পার্সন স্টপ প্র্যাকটিসিং। যে যেমন বলি আমি, ভারতবর্ষে যেদিন ব্রিটিশ গান্ধীকে নিয়ে এলো, নেহরুকে নিয়ে এলো, একটার পর একটা ন্যাশনালিস্ট, অনেস্ট, প্যাট্রিয়ট খুন হয়ে গেল, সুভাষ বোসকে তাড়ানো হলো, ভারতবর্ষে সত্যিকারের অনেক অনেক রিয়েল প্যাট্রিয়ট তারা পলিটিক্সে আসতে ভয় পেল। আজকেও যা বেঙ্গলের অবস্থা, রিয়েল, অনেস্ট, সিনসিয়ার, ব্যালেন্সড ডক্টরের পক্ষে প্র্যাকটিস করা বা হসপিটালে চাকরি করা গভর্নমেন্টের খুব দুর্গ হয়ে গেছে। ওই যে মেয়েটা অভয়া প্রতিবাদ করেছিল, আরজি করে তো শুধু পাপ অনেক রকমের নয়, অনেক পয়জন ড্রাগস চলেছে কোটি কোটি টাকার, অ্যান্টিবায়োটিক্স, স্যালাইন সবই চলেছে। এডুকেশন সিস্টেমের বিরুদ্ধে এবং এই পয়জনাস ড্রাগসের বিরুদ্ধে, ম্যালপ্র্যাকটিসের বিরুদ্ধে তার প্রতিবাদ ছিল। তাকে মাঝরাতে খুন লোপাট করে দেওয়া হলো। ইন দিস সিস্টেম you demand all doctors will remain honest. চিন্তা করে দেখুন আপনার এই চাওয়া পাওয়াটা কতখানি যুক্তিসঙ্গত। অনেকেই তো আছে, অনেকেই আছে টাকা দিয়ে নিজের ছেলে মেয়েদেরকে, আত্মীয়দের ডাক্তার করে আনতে তাদের লজ্জা করে না। আবার তারাই দেখবেন বড় বড় জ্ঞান বিতরণ করবে। শুভরাত্রি। আরো কিছু পয়েন্টস আছে। গুড ইভিনিং সুশান্ত বাবু, এই সরকারের পাপ মোচনের জন্য আগামী কুম্ভে যান। কুম্ভেও প্রচুর পাপ আছে, কুম্ভের মধ্যেও যেমন পুণ্য আছে, অনেক চোর ডাকাত ওখানে ঘুরে বেড়ায়, সাবধানে যাবেন একটু। আমারও কুম্ভ 3 বার হয়ে গেছে, এবার যেতে পারলাম না, গেলে খুশি হতাম আমি। শুভ সন্ধ্যা বাবু, জয়দেব, শুভ সন্ধ্যা, জয়দেব সরকার, গুড ইভিনিং। অরিন্দম একদম ওকে, দেবজিৎ সিনহা, গুড ইভিনিং। হ্যাঁ অরিন্দম, সাউন্ড ভলিউম একটু হ্যাঁ ইমপ্রুভ করেছে দেবজিৎ। স্যালাইন ভাইপোর কোম্পানি থেকে আসে, গুড গুড এটসেট্রা। কোল স্ক্যামের 600 crore ইজ ফার্মা ইন্ডাস্ট্রিতে রিসাইক্লিং হয়েছে। হ্যাঁ গুড। দেখুন এই টিএমসিপি ক্ষমতায় আসে
হ্যাঁ, ওরা যেমন কিছু রিগিং তো নিশ্চয়ই করেছে, কিন্তু অনেক ভোট তো আমাদের বাড়ির ছেলেমেয়েরা দিয়েছে, এটাও তো মানতে হবে। সবটা রিগিং করে হয় না। সুতরাং এই পাপের প্রায়শ্চিত্ত করছি আমরা। মেডিকেল কলেজের সিসিটিভি ডক্টরকে দেখা গেছে টিএমসি গভর্নমেন্টে এরা স্যালাইন এর দুর্নীতি ঢাকছে। হ্যাঁ, এখন সব দোষ জুনিয়র ডাক্তাররা কেন। এবার আরেকটা, একটা জিনিস বলতে ভুলে গেছে। এবার ধরুন আপনার ওটিতে সিনিয়র ডাক্তার নেই, জুনিয়র ডাক্তাররা অপারেশন করবে কি করবে না? অরিন্দম, দেবজিৎ বাবু, আপনার ওটিতে পেশেন্ট ওয়ার্ডে ভর্তি আছে অনেকগুলো, সিজারের জন্য ওয়েট করছে, ডাক্তার সিনিয়র নেই, অনলি জুনিয়র ডক্টরস। আফটার এমবিবিএস তারা ট্রেনি ডক্টরস, তারা সিজার করতে পারে, তারা সেটা করবে কি করবে না? এবার শুনুন, যদি না করে, যদি না করে, এবার না করার জন্যে যদি পেশেন্টের ক্ষতি হয় বা ইউটেরাসের মধ্যে যদি বাচ্চাটা মারা যায়, একটা কমপ্লেন হবে, একটা ইনভেস্টিগেশন হবে, একটা ডিপার্টমেন্টাল এনকোয়ারি হবে, তোমরা কেন পেশেন্টটাকে সেভ করার জন্যে এটা করনি? হ্যাঁ, সিনিয়র নেই বা তোমরা তো করতে পারতে, এটা তো মেডিকেল টিচিং। ট্রাই ইউর বেস্ট টু টু গিভ রিলিফ টু দ্য পেশেন্ট ইফ নট দ্য কিওর। এই তো স্ট্যান্ডার্ড ডেফিনিশন মেডিসিনের হচ্ছে, ইউ ইউ ডু সামথিং, মেডিসিন ইজ এ প্রসেস টু ডু সামথিং টু রিলিভ দ্য পেশেন্ট, গিভ রিলিফ টু দ্য পেশেন্ট ইফ নট দ্য কিওর। কিওর না হলে অন্তত রিলিফ দেওয়ার চেষ্টা করো। এনকোয়ারি হলে পানিশমেন্ট হবে, আর কোর্ট ছেড়ে দেবে। কোর্ট ধরে, তোমরা তো জুনিয়র ডাক্তার, তোমরা শেয়ার করতে পারো, তোমরা ইউ হ্যাভ লার্নড ইট, তোমরা করোনি কেন? হোয়াই ইউ হ্যাভ ট্রাইড টু সেভ দ্য পেশেন্ট? কোর্ট আপনাকে ছেড়ে দেবে? কোর্ট ছেড়ে দেবে না, আপনাকে কোর্ট পানিশমেন্ট দেবে। আর পানিশমেন্ট, পেশেন্ট পার্টি মারবে, আপনার ডিপার্টমেন্ট আপনার এনকোয়ারি করবে, আপনার লাইফ হেল্প করে দেবে, কোর্ট পানিশমেন্ট দেবে। সিনিয়র নেই বলে জুনিয়র আপনি অপারেশন করবেন না, যেখানে সিজার আপনি নিজে বলছেন ইজ নিডেড। জিনিসগুলো বুঝুন। ডাক্তারদের এখন জীবনটা, জুনিয়র ডাক্তারদের এখন ভিলেন বানানোর জন্য এই সরকার উঠে পড়ে লেগেছে এই ইস্যুতে। আর এই সমাজে অনেক সিনিয়র ডাক্তারের পক্ষে ডাক্তারি পেশাটা এখন একটা দুর্বিষহ উঠেছে। যেমন ভারতবর্ষে ফর অনেস্ট পলিটিশিয়ান বেঁচে থাকাটা খুব কঠিন কাজ হয়ে গেছে। এটা দীর্ঘদিন, এটা গান্ধী নেহরুদের যুগ শুরু হওয়ার পর থেকে শুরু হয়ে গেছে এটা। তবু এখন বলবো বেঙ্গলের বাইরে পরিবেশটা অনেকটা বেটার ফর দ্য অনেস্ট পারসন টু রিমেন অ্যাক্টিভ। বেঙ্গলের অবস্থা খুবই খারাপ। বেঙ্গলকে দিয়ে আপনি গোটা ইন্ডিয়ার পলিটিক্স, বেঙ্গল ইজ রিয়েলি রটন। বেঙ্গল একটা অনেস্টের পক্ষে পলিটিক্স করা, একটা অনেস্ট ডক্টরের পক্ষে প্র্যাকটিস করা খুব কঠিন, অনেক ব্যালেন্স করতে হয়, খুব সাহস, খুব দুঃসাহস। কারণ আপনি নার্সিংহোমের মালিককে চটানো, হসপিটালে চাই তার অথরিটিকে চটানো, নিজের একদম গ্রামার মেনে, অনেস্টি মেনে থাকাটা পশ্চিমবাংলায় খুব কঠিন কাজ। শুভরাত্রি। শুভরাত্রি।